সুধী দর্শক মণ্ডলী, শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ নিট মেডিকেল 2022 পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন নিট অভিজ্ঞ বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। গুড মর্নিং স্টুডেন্ট। 2022 সালে যারা নিট পরীক্ষায় অ্যাপিয়ার হবে, যারা নিট পরীক্ষায় বসবে, তাদেরকে আমার সর্বপ্রথম আন্তরিক অভিনন্দন। তোমরা যেন তোমাদের বেস্ট দিতে পারো সেই ব্যবস্থা তোমরা তোমাদের মতো করে প্রিপেয়ার নিয়েছো। সেইভাবে যেভাবে পড়লে তোমরা নিজেকে নিজের বেস্ট পজিশানে নিয়ে যেতে পারবা, তার প্রতিনিয়ত চেষ্টা করেই চলেছো। আমি এই শেষ মাস, যে মাসটাতে খুবই ইম্পর্টেন্ট একজন নিট স্টুডেন্টের জন্য, এই একটা মাস তোমাদের স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে নিজেকে প্রিপেয়ার করার কথা ভাববা, কিভাবে নিজের বেস্ট বের করে আনা যায়, তার জন্য বেশ কিছু পয়েন্ট আমি একটা একটা করে তুলে ধরব। প্রথম কথা হচ্ছে এটা যে এই মুহূর্তে এতদিনে তোমরা যে যেমনভাবে পেরেছো নিজের ক্ষমতা অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করেছো। দেখা যাবে অনেক স্টুডেন্ট এমন অবস্থায় পৌঁছে আছো যে একেবারে যে কোনো মোমেন্টেই এক্সাম হোক না কেন নিজের প্রতি একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স চলে এসছে যে আমি হয়তো এই মুহূর্তে এক্সাম হলেই 600 বা 650 বা 600 প্লাস তো নিশ্চিত স্কোর করবই। তবে সবথেকে বেশি সংখ্যক স্টুডেন্ট এই অবস্থায় এইরকম একটা পজিশানে থাকে যে আমি মনে হয় আমার সমস্ত প্রিপেয়ার এখনও নিতে পারিনি, দৌড়গড়ায় পৌঁছে আছি, বাকি এই একটা মাস কিভাবে নিজেকে প্রিপেয়ার করব সেই দিকটা ভেবে উঠতে পারছি না। তো এই একটা মাস বা 1 মাস 4 দিন যে সময়টা আছে, এই সময়টা খুবই ভাইটাল। এই সময়তে কীভাবে পড়তে হবে, কি বর্জন করতে হবে, কি অ্যাকসেপ্ট করতে হবে, সেই জায়গাগুলোকে আমি নিজের অভিজ্ঞতা অনুযায়ী, দীর্ঘদিনের নিট টিচার হিসাবে নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের কাছে একটু শেয়ার করছি। আমরা পুরা 2022 নিট পরীক্ষার যে 1 মাস 4 দিন আছে, আমি সেটাকে 1 মাস 4 দিনও না, মাত্র 27 দিনে এমনভাবে কনভার্ট করে নিতে চাইছি। ধরে নিচ্ছি যে এই কয়েকদিনের মধ্যেও কোনো কারণে তোমরা তার প্রত্যেক দিন 100% এফোর্ট দিতে পারো না, তাহলে সেই ক্ষেত্রে 1-2 দিন বাদ চলে গেলেও যেন আমি আমার বেস্ট দিতে পারি, সেটা কিভাবে দেওয়া সম্ভব। এর জন্য আমি 1-2 করে টোটাল 10টা পয়েন্ট উল্লেখ করব। সবথেকে প্রথম, আমরা এতদিন যা পড়েছি তার উপরে বেস করেই আমাকে নিট পেতে হবে। তবে সঙ্গে এই একটা মাস তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, এখানেও অনেক কিছু করা সম্ভব। প্রথমেই আমি বলবো রিভিশন এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস। এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিসের সময় মাথাতে রাখতে হবে আমাকে 2008 থেকে 2021 সালের যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে সেগুলোর দিকে নজর রাখতে হবে। কারণ 2008 সালে সিলেবাসের একটা মেজর চেঞ্জ হয়েছিল, অতএব তার আগের কোশ্চেনের প্যাটার্নের সঙ্গে বর্তমানের কোশ্চেনের প্যাটার্নের কোনো সম্পর্ক নাই। সেই অনুযায়ী প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2008 থেকে 2021-এর মধ্যেই আমরা দেখব। রিভিশন করার সময় আমি প্রথমেই নিজেকে জাজ করব যে আমার পজিশান কিভাবে আছে এখন। তবে হ্যাঁ, একটা কথা, এই অবস্থাতে কোনোভাবেই কোনো নতুন বুকের সঙ্গে নিজেকে অ্যাটাচ করা চলবে না। আজ পর্যন্ত আমরা যে বুকসগুলো পড়ে এসছি, যে নোটস পড়ে এসছি, যে কপি রিভাইজ করে এসছি, আমাকে তার উপর বেস করেই প্রিপেয়ার হতে হবে। যেমন ধরে নেওয়া যাক, আমি যদি ধরে নিই যে এই মুহূর্তে আমার টোটাল সিলেবাসের 80% থিওরি আমার কমপ্লিট আছে বা তার অ্যাবাভ কমপ্লিট আছে, তো তারা এই সামনের একটা মাসকে কিভাবে নিবা? আবার যাদের বিলো 80% থিওরি বা সিলেবাস কমপ্লিট আছে, তারা কিভাবে বাকি টাইমটাকে রিভাইজ করবা? প্রথমে আমি বলি যারা অপেক্ষাকৃত স্ট্রং, অর্থাৎ যাদের 80%-এর বেশি সিলেবাস কমপ্লিট আছে, তাদের ক্ষেত্রে বলি যে তারা টোটালি রিভাইজের যা ব্যাপারটা থাকবে
সেটা প্রথমেই যে কপিগুলো পড়ে এসছো এতদিন, যে বুকসগুলো ফলো করে এসছো, সেখান থেকেই তোমাকে রিভাইজ করতে হবে। তবে রিভিশনের সময় 2:1 এই অনুপাতে আমাকে চলতে হবে। এই 2:1টা কি? 2:1 বলতে এখানে বোঝানো হচ্ছে 2 আওয়ার থিওরি পড়তে হবে আর 1 আওয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। এবং ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে কোনো চ্যাপ্টারেই আমি এই মুহূর্তে অতিরিক্ত কোশ্চেন প্র্যাকটিস করতে যাব না। সিলেক্টিভলি 40 থেকে 50টা কোশ্চেন আমি এমনভাবে বেছে নেব যে ওই 40-50টা কোশ্চেনকে যখনই আমি রিভাইজ করতে যাব যেন পুরো চ্যাপ্টারের সমস্ত থিওরি আমার কভার হয়ে যায়। এইভাবে আমাকে রিভাইজের দিকে এগোতে হবে, সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কিন্তু যদি দেখা যায় যে আমার থিওরি বা সিলেবাস কমপ্লিট নাই, আমি ধরে নিচ্ছি যে আমার 70% বা 80%-এর কম, বা কখনো কখনো 70% বা কখনো কখনো 60%, তারও নিচে থাকলে সেই ক্ষেত্রে খুবই মুশকিল নিট ক্র্যাক করা। তবে যদি ধরে নেওয়া যায় যে আমার 80%-এরও কিছু কম বা 70-এর আশেপাশেও সিলেবাস কমপ্লিট আছে, তো সেই ক্ষেত্রে রিভাইজের ধরনটা এরকম হবে যে আমি থিওরি পড়ব না, আমাকে রিভাইজ করতে হবে এমসিকিউ বেসিস। যে কোনো চ্যাপ্টার খুলব, আমি নিজের পছন্দ মতো একটা এমসিকিউ বই নিব, সেখান থেকে প্রতিটা চ্যাপ্টার বেসিস 150 থেকে 200 কোয়েশ্চেনকে আমি সিলেক্ট করব। সেই 150-200 কোয়েশ্চেনকে আমি যখনই প্র্যাকটিস করতে যাব, সেই ক্ষেত্রে শুধু অ্যান্সার মুখস্থ করলে চলবে না, প্রত্যেকটা অপশানকে লক্ষ্য করতে হবে যে এটা অ্যান্সার হবে তো কেন হবে, আর বাকিগুলো হবে না তো কেন হবে না। সেই ক্ষেত্রে পড়তে গিয়ে যদি দেখা যায় কোনো একটা জায়গায় আমার কনফিউশন হচ্ছে বা কোনো আইডিয়াই নাই ওই কোশ্চেন সম্পর্কে, তখন এনসিইআরটি থেকে বা যে কোনো রেফারেন্স বুক থেকে শুধুমাত্র সেই টপিকসটা গিয়ে আমাকে রিভাইজ করতে হবে। আর সঙ্গে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করতেই হবে। তাহলে স্টুডেন্ট কি বোঝা গেল? যাদের প্রিপারেশান 80%-এর অ্যাবাভ আছে তারা সেই কপি থেকেই প্রিপেয়ার হও যেই কপিটা তুমি দীর্ঘদিন পড়ে আসছো সারা বছর। সঙ্গে প্রতিটা চ্যাপ্টার বেসিস কিছু সিলেক্টিভ কোশ্চেন এমনভাবে প্র্যাকটিস করো যাতে পুরো চ্যাপ্টার রিভাইজ হয়ে যায়, সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর যাদের ক্ষেত্রে এই প্রিপারেশানটা বিলো 80% বা বিলো 70% আছে, তারা কখনোই থিওরি বেসিসে এই মুহূর্তে প্র্যাকটিস করতে যেও না, তারা এমসিকিউ বেসিসে প্র্যাকটিস করো। এবার এমসিকিউ বেসিসে প্র্যাকটিস করার সময় যদি কোনো এমসিকিউ একেবারেই অজানা থাকে কিংবা কোনো এমসিকিউ খুবই বেশি ডাউট থাকে, তো শুধুমাত্র সেই টপিকসটা গিয়ে রিভাইজ করো যাতে করে বুঝে যাওয়া যায় যে কেন এই অ্যান্সারটা হলো। আর সঙ্গে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2008 থেকে 2021 বারবার বলছি আমি। এই রিভাইজের পরে ম্যাক্সিমাম স্টুডেন্ট, বিশেষ করে আমার কাছে যারা জানতে চাইছে, আমি খুবভাবে ফলো করেছি যে সব থেকে বেশি স্টুডেন্ট ব্যস্ত হয়ে পড়ে মক টেস্টের উপরে। তাহলে এই মুহূর্তে মক টেস্টের ব্যাপারটা কেমন হবে? এই মুহূর্তে আমি মনে করি যাদের সিলেবাস মোর অর লেস কমপ্লিট অর অ্যাবাভ 80% কমপ্লিট, তারা ম্যাক্সিমাম উইকলি 2টো করে মক টেস্টের ব্যবস্থা করো। উইকলি 2টা, অবশ্যই কোনো রেপুটেটেড ইনস্টিটিউটের আন্ডার থেকে বা কোনো টেস্ট সিরিজ যে কোনো জায়গা থেকে, মেনলি অবশ্যই কোনো রেপুটেটেড তোমরা বেছেছো, তো তোমাদের মতো করে যেখান থেকে টেস্ট সিরিজ দিচ্ছ সেখান থেকে উইকলি 2টার বেশি কোনো মতেই না। তবে যারা সিলেবাসই কমপ্লিট করতে পারোনি, তাদের ক্ষেত্রে বারবার মনে হচ্ছে যে আমরা এই মুহূর্তে পরীক্ষা দিতে গিয়ে মনে হচ্ছে যে আমরা পারছি না, নিজের কনফিডেন্স ডাউন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তাদেরকেও আমি বলবো যে অন্তত একটা করে মক টেস্ট পার উইক অবশ্যই দিতে হবে। তবে হ্যাঁ, এই মক টেস্ট থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার কোশ্চেনকে অ্যানালিসিস করা। মক টেস্ট দিয়ে এখানেই শেষ না, আমি যেটা পারলাম সেটা কি আমি ঠিক ভেবে পেরেছি, বা যেটা আমি পারিনি সেটা কেন পারিনি, তার প্রত্যেকটা কোশ্চেনের প্রত্যেকটা অপশানকে নিয়ে অবশ্যই অ্যানালিসিস করতে হবে। এই অ্যানালিসিস থ্রু সাবজেক্ট টিচার করতে পারো, কিংবা থ্রু কোনো বুকস, কিংবা যদি কয়েকজন মিলে একসঙ্গে থাকো কোথাও, তাহলে সেই ক্ষেত্রে নিজেদের মধ্যেও আলোচনা করতে পারো। তবে সব থেকে বেস্ট এই মুহূর্তে থ্রু
টিচার অ্যানালিসিস করা, অর্থাৎ কোনো টিচারকে দিয়ে, সাবজেক্ট টিচারকে দিয়ে, যার কাছে তোমরা পড়ছো, যার কাছে পড়েছো এতদিন, তাকে দিয়ে সেই কোশ্চিনের অ্যানালিসিস করা সব থেকে বেটার হবে। কোনো মতেই কোশ্চেন অ্যানালিসিস না করে আগে বাড়া যাবে না। আমি কোনোভাবে রাট্টা মেরে কোশ্চেনগুলোকে মুখস্থ করে নিয়ে অ্যান্সার দিয়ে দিব, এতে কখনোই সম্ভব না। অতএব যে কোনো এক্সাম দেওয়ার পরে সেই যে কোশ্চেনগুলো আমার সামনে আসবে, যতগুলো কোশ্চেন আমি অ্যাটেম্প করতে পারিনি বা নেগেটিভ মার্কিং করেছি, সেগুলোকে আরও ভালো করে অ্যানালিসিস করতে হবে। প্রথমে থ্রু বুকস করতে হবে। যদি নিজে থেকেই উদ্ধার হয়ে যায়, অনেক সময় মনে হতে পারে যে আমি কিছু মিস্টেক করেছিলাম, ভাবতে ভুল করেছিলাম, পরবর্তীতে এই ভুলটা হবে না, তখন সেই ক্ষেত্রে আমি নিজের বুকস থেকে, কপি থেকে পড়ে নিয়ে উদ্ধার করতে পারবো। তবে অনেক কোয়েশ্চেন এমনও আসবে যে কোয়েশ্চেন আমার কাছে সম্পূর্ণ অজানা, সেই ক্ষেত্রে বুকস থেকে উদ্ধার করার চাইতে কোনো টিচার, অর্থাৎ যে সাবজেক্ট টিচারের কাছে তোমরা পড়েছো তার কাছ থেকে অ্যানালিসিস করা সব থেকে বেটার। এরপরে আমরা আর একটা জায়গাতে খুব ভালো করে ভাবি, সেটা হচ্ছে কি স্কোরিং চ্যাপ্টার। কোন চ্যাপ্টার কীরকমভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো সবথেকে বড় কথা হচ্ছে, এটা আমি কেমিস্ট্রি টিচার হিসাবে বলছি, বায়োলজি আর ফিজিক্সের স্পেলিং ছাড়া আমি তার বেশি কিছুই জানি না। তবে কেমিস্ট্রির ক্ষেত্রে যে 30 চ্যাপ্টার, আমার মতে 30 চ্যাপ্টারই একই রকমের ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে বিশেষ করে ইনঅর্গানিক কেমিস্ট্রি, এনসিইআরটির বাইরে কোনো কোয়েশ্চেন আসার কোনো চান্স নাই। অর্গানিক কোশ্চেনের ক্ষেত্রে তোমার এনসিইআরটি অবশ্যই ফলো করতে হবে, তবে প্রতিটা রিয়াকশানের মেকানিজম, রিজন সহ তোমাকে জানতে হবে। যে সমস্ত রিয়াকশান এনসিইআরটি ফলো করে গেছে, শুধুমাত্র রিয়াকশানকে মুখস্থ করে নিলেই হবে না, সেই রিয়াকশানের পুরো মেকানিজম সহ তোমাকে এগিয়ে যেতে হবে। আর ফিজিক্যালের ক্ষেত্রে যত ম্যাক্সিমাম সম্ভব এমসিকিউ প্র্যাকটিস করে যেতে হবে। মোর ম্যাথামেটিক্যাল প্রবলেম আমাকে অ্যাটেন্ড করতেই হবে, না হলে কখনোই ফিজিক্যাল কেমিস্ট্রির 100% আমি এনসিইআরটি থেকে পাবো না। অতএব সেই ক্ষেত্রে এনসিইআরটির টপিকস তো আমার মিলে যাবে, টপিকস তো এনসিইআরটির বাইরে আসবে না, বাট কোশ্চেনের প্যাটার্ন এনসিইআরটি থেকে বহু বাইরে আসতেই পারে। তো সেটার জন্য একটাই সলিউশন, ম্যাক্সিমাম ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করা। এরপরেই যেটা চলে আসছে আমাদের, সেই ক্ষেত্রে হচ্ছে কি কিভাবে আমরা টাইমটাকে ডিস্ট্রিবিউট করব। টাইম ডিস্ট্রিবিউট করার আগে সবথেকে আগে যেটা তোমাকে ভাবতে হবে যে তোমার এই মুহূর্তে কোন চ্যাপ্টার বা কোন টপিকস কিংবা কোন সাবজেক্ট সবথেকে বেশি স্ট্রং, তোমাকে সেটা অবশ্যই জানতে হবে। যদি তুমি মনে করো যে তোমার স্ট্রং ফিজিক্স, বা কারো স্ট্রং বায়োলজি, বা কারো স্ট্রং কেমিস্ট্রি, মোর অর লেস ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় বায়োলজি এবং কেমিস্ট্রিকে মোর স্কোরিং সাবজেক্ট হিসাবে পড়া শুরু করে প্রথম থেকে, বলে তুলনামূলকভাবে ওই দুটো স্ট্রং থাকে। ফিজিক্স দেখে একটা মেনিয়া থেকেই যায়, একটা ম্যাক্সিমাম ভয় থেকেই যায়। তো আমি অবশ্যই বলবো যে এখন যে পার্টটা তোমার উইক আছে সেখানে ম্যাক্সিমাম টাইম ব্যয় করার কোনো মানে হয় না। এই একটা মাস যে পার্টটা তোমার যত বেশি স্ট্রং, সেই পার্টে তুমি তত বেশি টাইম এক্সপান্ড করো, যাতে করে সেই পার্টটা আরও বেশি স্ট্রং হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে যদি ধরে নেওয়া যায় যে তোমার প্রতিটা পার্ট মোর অর লেস বা অ্যাপ্রক্সিমেটলি প্রায় সিমিলার, খুব কাছাকাছি আছে, কেউ একটু বেশি কেউ একটু কম, তোমার মনে হচ্ছে আমি সবগুলোই মোটামুটি প্রিপেয়ার হয়ে আছি, বাট কোনোটাতে 100% না, তো সেই ক্ষেত্রে টাইম টেবিল যেটা এক্সপান্ড করতে হবে, সেটা আমার মনে হয় বায়োলজি পার ডে 4 ঘন্টা, ফিজিক্স 3 ঘন্টা, কেমিস্ট্রি 3 ঘন্টা, এই কটা তোমাকে নিখুঁতভাবে পড়তে হবে। এইটুকু আওয়ারের মধ্যেই তোমার মক টেস্ট থাকবে এটা না। মক টেস্ট বা কোনো ডাউট ক্লিয়ারিং ক্লাস বা কোনো টিচারের সাহায্য, এগুলো সব এই টাইম থেকে বাদ দিয়ে এক্সট্রা টাইমে তোমাকে করতে হবে। একটু তো হার্ডওয়ার্ক করতেই হবে, মেনটেন তো করতেই হবে নিজেকে, কারণ সারা বছরের পর বছর অনেকে প্র্যাকটিস করছে। তোমাদের মধ্যে অনেকে এরকম আছে যারা হয়তো গতবার
এইচএস দিয়েছে, কেউ বা হয়তো তার আগের বার এইচএস দিয়েছে, কেউ বা হয়তো রানিং আছে, বিভিন্ন রকম স্টুডেন্ট আছে যারা প্রিপেয়ার হচ্ছে 2022 নিটের জন্য। তো সব সময় সব দিন আনন্দের কাটে না, কিছুদিন কষ্ট অবশ্যই করতে হবে। আর মাত্র একটা তো মাস, এই একটা মাসে নিজের সর্বস্ব দিতেই হবে, যে কোনো উপায়ে দিতে হবে। তার জন্য যদি প্রবলেম না হয় তো সেই ক্ষেত্রে 4:3:3 বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এইটুকু টাইম দিলেই হয়ে যাবে, অর্থাৎ টোটাল 10 ঘন্টা ডেলি। তবে এই ক্ষেত্রে বেশ কিছু জিনিসকে আমাকে অ্যাভয়েড রাখতে হবে। অ্যাভয়েড রাখতে হবে কোনগুলোকে? বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতেই হবে। কারণ সোশ্যাল মিডিয়া থেকে এই কারণেই দূরে রাখতে হবে নিজেকে, যে এই ছোট ছোট করে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে করে দেখা যায় সেই সময়টা এত বেশি অতিবাহিত হয়ে যায় যে সেটা নিজের ভাবার বাইরে। এছাড়া যখন আমি পড়াশোনা করে উঠার পরে তোমরা লক্ষ্য করবা স্টুডেন্ট, যে যখনই তুমি যে কোনো সাবজেক্টই পড়ো না কেন, পড়াশোনা করার পরে উঠে যে কোনো জায়গাতে যদি তুমি একা বসে থাকো, তাহলে 100% তুমি কি পড়াশোনা করেছো সেটা তোমার বারবার মাথাতে স্ট্রাইক করবে। কিন্তু যখনই তুমি সেই মুহূর্তে কোনো সোশ্যাল মিডিয়ায় ঢুকে গেছো, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, সেই ক্ষেত্রে হঠাৎ করে কি হয়, মাইন্ডটা 180 ডিগ্রিতে ঘুরে গিয়ে কমপ্লিট পড়াশোনার বাইরে নতুন এক জগতে চলে যায়। ফলে কি হয়, এটাতে তোমার যদি 10 মিনিট বা 15 মিনিটও নষ্ট হয়, এই 15 মিনিট পরে যখন দেখবা, তখন আবার দেখবা যে যতগুলো জিনিস পড়েছিলাম তার আগে 2-3 ঘন্টা ধরে, সেগুলো 100% মনে নাই, কিছু আবছা হতে লেগে গেছে। আবার যখন সেটাকে মনে করার চেষ্টা করছো, তাহলে কিছুক্ষণ হলেও তোমার কপিকে আবার তোমার কাছে দেখতে হচ্ছে, বুকসকে আবার দেখতে হচ্ছে। এই কারণে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াকে অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আর সব থেকে বেশি করে খেয়াল রাখতে হবে নিজের শারীরিক দিকটা। এই শারীরিক দিকটা খেয়াল রাখার জন্য তোমাকে মনে হতে পারে যে কিছু সময় আমার নষ্ট হচ্ছে, বাট নষ্ট হলেও মাইন্ডকে স্যাটিসফাইড রাখার জন্য, চিন্তাধারাকে উন্নত করার জন্য, 100% এফোর্ট দেওয়ার জন্য প্রতিদিন সকালে উঠে যে কোনো ধরনের এক্সারসাইজ 10 থেকে 15 মিনিট করতেই হবে। যে কোনো ধরনের এক্সারসাইজ, সঙ্গে যে কোনো খাবার, ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, সমস্ত খাবারই তুমি অ্যাটেন্ড করবা। তবে কোনোটাই মানে খুব বেশি হেভি না, প্রতিটা খাবার লাইট হবে। কারণ লাইট খাবার না খেলে অসুস্থতার পরিমাণ বাড়ার চান্স বেশি থাকে, এই রিস্ক কোনো মতেই নেওয়া যাবে না। সব সময় লাইট খাবার খেতে হবে। ঘুমোতে যেতে হবে 2 বার, অর্থাৎ টোটাল 6 ঘন্টাই আমি ঘুমাই যদি, তাহলে সেটাকে 2টো টার্মে ভাগ করে, একটা 1 ঘন্টা, একটা 5 ঘন্টা। এতে করে কি হবে, যে মাইন্ডের রেস্ট একবার মিডিলে যদি পেয়ে যাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আবার ভাবনা চিন্তাটা কিছুটা হলেও উন্নত হয়। তবে কোনো মতেই দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত ঘুমানো যাবে না। এই সময় ঘুমোতে গেলে তোমরা দেখবা যে ঘুমানোর পরে তুমি যতই ভালো করে, যতই মন দিয়ে বই পড়তে শুরু করো, অন্ততপক্ষে আধা ঘন্টা, 30 মিনিট তোমার পড়াতে মন বসবেই না। তাহলে তুমি কিছুক্ষণ ঘুমিয়ে কাটিয়েছো, কিছুক্ষণ এমনি নষ্ট করেছো। তার থেকে ভালো অন্য যে কোনো সময় ঘুমাও। যদি কারো ইচ্ছা হয় যে আমি ঘুমাবোই না, একবারই ঘুমাবো, তুমি একবারই ঘুমাও। তাহলে ঘুম তো অবশ্যই রাখতে হবে শরীরকে সুস্থ রাখার জন্য। খাবারগুলো নিজের নিজের মেনুর মতো রাখবা, যা খুশি তুমি খেতে পারো, তবে যত খুশি রিচ খাবারকে এড়িয়ে চলো। তাহলে শরীর, স্বাস্থ্য, মন সব কিছুই চাঙ্গা থাকবে। সবশেষে আমি এটাই বলবো যে ডেলি যে টাইম টেবিলগুলো হবে, সব সময় পুরো সিলেবাসটাকে, পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিকে ডে বাই ডে একটা নির্দিষ্ট প্যাটার্নে তোমাকে সাজিয়ে নিতে হবে। আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি প্রতিটা সাবজেক্টকে আমি ডে বাই ডে কভার করে সাজিয়েছি তোমাদের জন্য, যেটা তোমাকে যার লিঙ্ক বা যার পিডিএফ এই ভিডিওর নিচে কোনোভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি তোমাকে। সেই ক্ষেত্রে সেটা তুমি ডাউনলোড করে নিবা, দেখে নিবা যে আমরা ডে 1-এ কোন কোন চ্যাপ্টার কভার করার কথা বলছি, ডে 2-তে কোন কোন চ্যাপ্টার কভার করার কথা বলছি। এইভাবে টোটাল সিলেবাসটাকে আমি মোট 27 দিনে সমস্ত ফিজিক্স, সমস্ত কেমিস্ট্রি, সমস্ত বায়োলজিকে কভার করার চেষ্টা করেছি। আমি চাইবো যে কোনো একটা দিনও যেন পরবর্তীতে মিস্টেক তোমাদের না হয়।
আর একটা জিনিস অবশ্যই বলবো যে এই যে যারা তোমরা ভিডিও দেখছো, যারা দেখছো যে এই একটা মাস কিভাবে আমরা প্রিপেয়ার হব, তারা আজকে আমারটা দেখে আমার মতো করে শুরু করেছো, দুদিন পরে দেখা যাচ্ছে এইভাবে আমি টানতে পারছি না, আবার একজনের দেখছো। এইভাবে করতে গেলে কিন্তু হবে না। তুমি আমাকে ফলো করো, অন্য কোনো টিচারকে ফলো করো, আর যাকেই ফলো করো, কোনো ইনস্টিটিউটকে ফলো করো, এই মুহূর্তে তোমার স্ট্র্যাটেজি চেঞ্জ করা চলবে না। যাকে ফলো করবা কোনো একজনকে ফলো করো এবং সেইভাবে আপ টু এক্সাম পর্যন্ত দাও, যাতে অন্তত তোমার মনে হয় যে আমি আমার বেস্ট এফোর্ট দিয়েছি। নম্বর পাওয়া না পাওয়া, সিলেক্ট হওয়া না হওয়া, সেটা সম্পূর্ণরূপে আমার হাতে না। কিন্তু আমি যখন আমার এফোর্টই দেব না, তখন সেই ক্ষেত্রেই পরীক্ষা দেওয়ার পরে বারবার আমার মনে হবে যে হয়তো আর একটু বেশি খাটলে, হয়তো আর 1 মাস আগে থেকে পরিশ্রম করলে হয়তো হয়ে যেত। কিংবা অনেকের এটাও মনে হবে, যারা এই ভিডিও দেখার পরেও নিজেকে সেইভাবে তৈরি করতে শুরু করনি, তাদের কাউকে কাউকে এরকমও মনে হবে যদি 1 মাস আগেও শুরু করতাম তবুও হয়তো হয়ে যেত, কয়েকটা মার্কসের জন্য আটকে গেলাম। তো এই কারণে চান্স পাওয়া, কত নম্বর পাবো সেই জায়গাটা এখন অত বেশি ভেবে লাভ নাই। আমার দ্বারা হবে কি হবে না, আদৌ সিলেবাস কমপ্লিট করতে পারবো কি না, যতটুকু বাকি আছে সেগুলো একটুকুও ভাবিও না। এখন থেকে যতটুকু সিলেবাস কভার হয়েছে, যেগুলো স্ট্রং তাকে আরও স্ট্রং করো, যেগুলো একেবারেই হয়নি সেগুলোকে তখন দেখো যখন তোমার যেগুলো হয়ে গেছে সেগুলো কমপ্লিট। আর আমি 27 দিনের, আমার 27 দিনের যে প্ল্যান, 1 দিন 2 দিন 3 দিন, ডে 1 ডে 2 ডে 3 করে যে 27 দিনের প্ল্যান, সমস্ত চ্যাপ্টার, সেটা এই ভিডিওর মাধ্যমে কোনো না কোনোভাবে লিঙ্ক শেয়ার করার চেষ্টা করছি। তোমরা সেই লিঙ্কটাকে অবশ্যই শেয়ার করবা, প্রয়োজনে সেটাকে ডাউনলোড করে দেখে নেবা এবং সেটাকে ফলো করার চেষ্টা করো। আমার মনে হয় অন্তত পক্ষে তোমার মার্কস যতই বাড়ুক, কনফিডেন্ট 100% বাড়বে। নিজের প্রতি একটা নিজেকে মনে হবে যে না, আমি নিট পাওয়ার পূর্ণ দাবিদার। আমি এইটুকুই বলবো। আমি আশা করব তোমরা তোমাদের মতো করে এই 1 মাস খুব ভালোভাবে এফোর্ট করবা, প্রতিটা স্টুডেন্ট নিজের নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবা। সব শেষে উপরওয়ালার কাছে এইটুকুই দোয়া চাইবো তোমরা তোমাদের জীবনে সর্বোচ্চ সাকসেস পাও। আমি এই বলে আজকের এই টপিক্সের উপরে যা বলার সেটুকু শেষ করছি। কারো যদি কিছু প্রবলেম হয় তাহলে ইনবক্স করতে পারো, কিছু জানার থাকলে সেই ক্ষেত্রে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব।